এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি। বাবার শরীর মানে আমার শ্বশুরমশাইয়ের শরীরটা অনেক খারাপ, তো এক গ্লাস দুধ গরম করে দেবো। জ্বর হয়েছে, তো বিছানা থেকে উঠতে পারছে না, তো এক গ্লাস দুধ গরম করে দেবো। আর আমি রান্নাঘর সকালবেলা সোনাইকে টিফিন করে দিয়েছিলাম, তো এখানে একটু ভাত ফ্রাই আছে, ভাত ফ্রাই করে দিয়েছিলাম। এই দেখো, এটা আমি এখন গরম করে খাবো, মিষ্টিকে খাবো, আমি একটু খাবো। আর এখানে হচ্ছে চানা সিদ্ধ করা হয়ে গেছে, মানে কাবলি চানা তো না, এমনি চানা ছিল ঘরে, সেগুলো পনিরের তরকারি করবো, যেহেতু নিরামিষ পনিরের তরকারি করবো। তো সেখানে এখন বাকি আছে বাসন কয়টা, বাসন কটা ধুয়ে দেবো। তার আগে দুধটা ফুটে গেছে, বাবার জন্য এক গ্লাস দুধ নিয়ে নিই। আসলে আমার বাবার জ্বর হলে কিছু খেতে পারে না, একদম কিচ্ছু খেতে পারে না। যদি দুধটা দাও খুব তৃপ্তি করে দুধটা খায়, দুধ মিষ্টি এগুলো খেতে খুব ভালোবাসে। কিন্তু জ্বর হলে ভাতের পরিমাণটা একদমই খায় না। সকাল থেকে এত বলছি বাবা রুটি করে দিই, দুধ রুটি খান, না খাবে না। তো ভাবলাম যে চলো, এত না মানে ঠান্ডায় খুব চাপ দিয়েছে, আর শ্বাসের পেশেন্ট তো, শ্বাস আছে আমার শ্বশুরমশাই, তারপরে হচ্ছে তোমাদের একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো সবসময় না একদম তুলোয় মোড়ানোর মতন করে রাখতে হয় সারা সবসময়ের জন্য। আর অল্পতে আমার শ্বশুরমশাই কিছু হলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়, কেননা নিজের হাতের চোখের সামনে দেখেছি আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা নিজের হাতের সামনে চলে গেছে, চোখের সামনে। তো সেজন্য আমি সেটাকে মেনে নিতে কোনোদিনও পারিনি। তো সবসময়ের জন্য আগলিয়ে রাখার চেষ্টা করি আমার শ্বশুরমশাইকে, যাতে করে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার শ্বশুরমশাই গায়ের কাজটা করতো, মানে আমি এসে শ্বশুরবাড়িতে এসে পরে দেখতাম যে আমার শাশুড়ি ততটা পারতো না করতে, আমার শ্বশুরমশাই সব গায়ের কাজ করতো। আমার শাশুড়ি, আমি বিয়ের 1 বছর পরে কিন্তু আমার শাশুড়ি মারা গেছে, 1-1.5 বছর পরে। তারপরে থেকে কিন্তু আমি শ্বশুরমশাইকে আর কোনো কাজ করতে দিই না। গায়ের কাজটা আমি শিখে নিয়েছি, আমি পারতাম না, তো বাবাকে দিয়ে করাবো বলে বাবা করে। বাবার শরীর মানে দেখো, যার ওয়াইফ মরে যায়, যার জীবনের সাথী যে একজন মারা যায়, তার আরেকজনের যে কি অবস্থা হয় সেটা তো ভালো করে বুঝতে পারো। তো সেজন্য আমি বাবাকে তখন থেকে আজকে 7-8 বছর হয়ে গেছে বাবাকে কোনো কাজ আমি করতে দিই না। আমি পারতাম না গায়ের কাজ করতে, আমি শিখে নিয়েছি, গায়ের দোয়ানো শিখে নিয়েছি, সব কিছু শিখে নিয়েছি, আমি তাও বাবাকে করতে দিই না। আমি যখন মা মারা গেছে তখন কিন্তু আমি বাবাকে দিয়ে করতে দিতাম না, আমি তখন করতাম হচ্ছে মানে আমি নিজে করতাম, আমি লোক দিয়ে করাতাম পয়সা দিয়ে। তারপরে আমি নিজে শিখে নিয়েছি কতদিন আর লোক দিয়ে করানো যায় বলো। তো সে থেকে আমি আজকে 8-9 বছর হয়ে গেছে আমি নিজেই হাতে সব গায়ের কাজগুলো কমপ্লিট করি। আর আমার শ্বশুরমশাই কিছু হয়ে গেলে সত্যি আমার খুব মানে আমি নিজেকে মানে কি করে ঠিক রাখতে পারবো আমি বুঝতে পারছি না, আমার এমন মানে একটা মায়া জড়াই গেছে। তো সের জন্য সবসময়ের জন্য চাই আমার শ্বশুরমশাই খুব ভালো থাকুক, আর সবসময় যত্ন আদরে রাখার চেষ্টা করি। তো যাই হোক, চলো বন্ধুরা, এখানে হচ্ছে দিদিরা চলে আসবে। দিদিরা ফোন করেছে, বললো যে এইতে চলে আসছি, আর 1 ঘন্টার মধ্যে চলে আসবে। তো দিদিরা আসবে বলে আমি ঝটপট করে রান্নাবান্না শুরু করছি আর কি। দেখো এখানে পনিরটা কাটা হয়ে গেছে, পনিরের তরকারি রান্না করব। আর এখানে চানা সিদ্ধ করে রেখেছিলাম, তো চানা আলু দিয়ে পনিরের তরকারি করব। তো চলো, তো যাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো হচ্ছে না। তো যাই হোক, স্নান দান সব হয়ে গেছে, এখন থেকে শুরু করলাম। এখন বাজে বেলা 10টা থেকে শুরু করলাম আজকে ব্লগটা, দেখতে থাকো। আজকে আমার দিদিরা আসবে বাড়িতে, তো সেই জন্য রান্না বান্নাও করতে হবে। তো যাই হোক, এখন যাবো রান্নাঘরে। চলো ঠিক আছে, বেডরুমটা ক্লিন করা হয়ে গেছে, এখন হচ্ছে রান্নাঘরে কাজ আছে। চলো রান্নাঘরে যাই, রান্নাবান্না করবো, কি কি রান্না করি শেয়ার করবো। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে। তো ওকে অঙ্গনবাড়ি পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নার কাছে। রান্নার এখানে আমি এখন মশলা করব, যেহেতু পনিরের তরকারি, দেখো যে কোনো তরকারি, পনির বলে না, যে কোনো তরকারি তুমি যদি হাতে বেটে মশলা করাও, সেই মশলা দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারি কিন্তু আলাদা একটা স্বাদ আসে, তাই না বলো। তো আমি এখানে পনিরের তরকারি নিরামিষ যেহেতু রান্না করছি, তো সেজন্য এখানে আদা, জিরা আর হচ্ছে কটা বাদাম দিয়েছি, যে বাদাম থাকে না,
তো চীনাবাদাম, তো সে কটা চীনাবাদাম দিয়ে মশলাটা করে নিয়েছি। যেহেতু নিরামিষ রান্না করতে হবে তো সের জন্য আমাদের বাড়িতে না বাদাম, কাজু বাদাম, চীনাবাদাম, চার মগজ এগুলো দিয়ে পনিরের তরকারি রান্না করলে বেশ ভালোই লাগে। সত্যি কথা বলতে পনিরের তরকারিটা আজকে খেতে বেশ ভালোই হয়েছিল আর কি। তো যাই হোক মশলা হয়ে গেছে। কালকে সন্ধ্যার সময় যখন লাইভ ভিডিও করছিলাম তখন কিন্তু আমি সেমিয়ার পায়েস রান্না করছিলাম। বাবা টিফিনটা করতে পারছি না। এক বাটি পায়েস আমি রেখে দিয়েছিলাম, আমার দিদি আর আসবে তো তার জন্য। এখন এই পায়েসটাকে আবার একটু দুধ, দেখো এখানে দুধ ফুটিয়ে নিয়েছি, এই দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একটু গরম করবো, মানে পায়েসে পুরো চাপ ধরে আছে। তো এখন এটাকে আবার রান্না করব। বাড়িতে দুধ থাকলে কত রকমের ফায়দা হয়, তাই না বলো? দুধ বাড়িতে আছে বলেই কিন্তু এইভাবে দুধের ভিতরে আবার দুধ দিতে পারছি আর কি। তো আবার একটুখানি মিষ্টি দিয়েছি, যেহেতু দিয়ে দেওয়া হয়েছে তো একটু মিষ্টি দিতে হয়েছে। আবার একটু দিই, মনে হচ্ছে একটু কম কম। মিষ্টি খেতে ভালোবাসি তো মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে ইচ্ছে করে। তো চলো, মিষ্টি জিনিসে এক ফোঁটা লবণ না দিলে কিন্তু সে মিষ্টি জিনিসটা মিষ্টি হয় না। লবণটা দেওয়ার পর দিলে ভালো মিষ্টি হয় আর কি। তো চলো ততক্ষণে ফুটতে থাকুক, আমি ততক্ষণে পনির আলু তরকারিটা রান্না করে নিই। আর দিদিরা আসার আগে গরম গরম ভাত করে দেবো। পায়েসটা ফুটতে থাকুক, আসলেই ওদের গরম গরম পায়েস দেওয়ার আমার দিদিকে তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো আমার দিদিরে আর আমার দেখতে কত আকাশ আর পাতাল, ঠিক আছে? তার দেখবে। তো যাই হোক, এখানে পনিরের তরকারি করব, তো সেজন্য পনিরগুলো তো কেটে রেখে দিয়ে গেছিলাম। এখনো হলুদ আর লবণ দিয়ে পনিরটাকে তেলে একটু ভালো করে ভেজে নিয়েছি। আর সত্যি কথা বলতে পনিরটা এতটা ভালো ছিল, একদম ফ্রেশ ছিল পনিরটা। আমার কিন্তু পনির ভাজার সময় পনির ভাজা খেতে যে কি ভালো লাগে কি বলবো তোমাদের। রান্না করতে করতে ভাজাটাই অনেকটা খেয়ে ফেলে দিই আমি। এটা কে কে করো আমি জানি না, বাট আমি কিন্তু এই জিনিসটা করি, যাতে আমাকে খারাপ ভাবো আর ভালোই ভাবো। আমি কিন্তু 2-4টা প্লেট নিয়ে অনেক কটা খেয়ে নিয়েছিলাম। আমার এত ভালো লাগে পনির, মানে এইরকম ভাজা পনির খেতে। ঝোলের পনিরের থেকে আমার এই ভাজা পনির খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, লাল লাল করে পনিরগুলো ভেজে নিয়েছি। এখন বাদবাকি যেগুলো আছে সেগুলো পনির ভাজবো, আলু ভাজবো, একদম তেলে ভেজে একদম রান্না করবো আজকে। কষিয়ে খুব মানে যত্ন সহ রান্না করবো আজকে, খুব মন দিয়ে রান্না করছি আর কি। দিদি আসছে, যাই হোক সের জন্য অনেকটা খুশি। বাপের বাড়ির থেকে কেউ আসলে অনেকটা খুশি লাগে, যেহেতু বাপের বাড়িটা অনেকটা দূরে, তো দূরের থেকে তো সেভাবে কেউ আসতে পারে না। তো ওই 6 মাস 9 মাস গিয়ে একজন আসে, কখনো আসে না। তো এর জন্য না একটু ভালো লাগে, বাপের বাড়ি থেকে লোকজন আসলে খুব ইচ্ছা করে যে ভালো মন্দ করে রান্না করে খাওয়াই। কিন্তু দুর্ভাগ্যবশত এখন যেহেতু নিরামিষ খাচ্ছি আমরা কদিন ধরে, আজকেই লাস্ট ছিল, কিন্তু ওরা আজকেই এসছে, কিন্তু সেরকম ভালো মন্দ কিছু খাওয়াতে পারলাম না। তো অনেকটা খারাপ লাগছিল। তো যাই হোক, কি করা যাবে বলো? তো যেটা পারলাম সেটাই করলাম। এখানে হচ্ছে পনির আলু তরকারি করছি আর কি। চানাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, বেশ ভালো সেদ্ধ হয়ে গেছিলো চানাগুলো। তো সেদ্ধ করে মশলাটা আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটো দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে মশলাটা কষানোর পরে টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটো কষে এসছে, তারপরে কিন্তু আমি মানে যে চানা মশলা আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম আর কি। তো তারপরে যাই হোক, রান্না করতে করতে রান্নার ঝোলটা আমি পিছনে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ পেছন থেকে। আর এখানে আমি যে সেমিয়ার পায়েস রান্না করেছিলাম, এই সাইডে কাকিমাও খাচ্ছে, কাকিমাকে দেখানো হলো না। এখানে আমি আর কাকিমা দুজনে মুড়ি দিয়ে পায়েস দিয়ে খাচ্ছি আর কি। গরম গরম পায়েস আর মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে খেতে আর কি। তো যাই হোক, এখানে কিন্তু আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভাতটা আমি পরে করবো, তো সের জন্য দেখো এখানে পনিরের তরকারিটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। পনিরের তরকারি রান্না হয়ে গেছে, এখন হচ্ছে পনিরের তরকারি হয়ে গেছে, ওই সাইডে ভাত হচ্ছে। আর আমি এখানে বসে বসে একটু মোবাইল ঘাটছিলাম, বসে বসে এখন দিদিকে ফোন করলাম, বললো যে আমাদের গেটের কাছাকাছি চলে আসছে, মানে আমাদের গ্রামে ঢুকছে। তো যাই হোক চলো এখন যাব, তারপরে দিদিরা আসার পরে আবার যাবো। আর এক জায়গা হচ্ছে বৈষ্ণব সেবা আছে, তো সেখানে যাব। ওই যে কাকিমা রেডি হচ্ছে, কাকিমা এখন যাবে বৈষ্ণব সেবায়, তো সেজন্য রেডি হচ্ছে। তারপর আমি যাব পরে, দিদিরা আসবে, খাওয়া দাওয়া করবে, ওরা যাওয়ার পরে আমি যাবো। ওই যে আমার দিদিরা যাবে, ও চলে আসছে। তোমার দিদি যাই চলে আসছে, এখানে চলো ওদের একটু যত্ন আপ্যায়ন করি। দুপুরবেলা গাইদেরকে কুটা দেবো খেতে। তো এখন তাই গরু ঘরটা একদম অবস্থা খারাপ, দিদিরা গেছে মন্দিরে, ওরা ফুল দিতে গেছে, ওরা আসলে ওদেরকে খেতে দেবো। তার আগে তারপর ওকে খেতে দিয়ে আমি আবার যাবো, বৈষ্ণব সেবা আছে আমাদের গ্রামে, তো ওইখানে আবার যাবো। তো তার আগে এখন গোবরটা ফিরে নিই, পুরো অবস্থা খারাপ করে ফেলেছে গরু ঘরে, কুটা দেওয়ার কায়দা নেই।
তো যাই হোক বন্ধুরা, গোবর দেখো এই মাথা থেকে ওই মাথা পুরো ছড়িয়ে আছে। যেহেতু 24 ঘন্টার বাঁধা থাকে, সারাক্ষণ গোল ঘরে গরু বাঁধা থাকলে যেরকম অবস্থা হয় আর কি, 3 টাইম মানুষের যেরকম 3 টাইম পরিপাটি করে খাওয়া দাওয়া রান্না বান্নার একটা ব্যাপার থাকে, তেমন কিন্তু গাইদেরও সেরকম সেরকম ব্যাপার আছে। দেখো সকালবেলা একবার গোল ঘর পরিষ্কার করা থেকে গাই খাওয়ানো থেকে শুরু করে সবকিছুই করতে হয়, আবার কিন্তু বিকেলবেলা দুপুরবেলাও করতে হয়, আবার বিকেলবেলাও আবার করতে হয়। তাহলে বুঝতে পারো কতটা সময় দিতে হয় গাইদেরকে। আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, একটু খালি বাকি আছে, বেগুন ভেজে দেবো দিদির গরম গরম, যেহেতু নিরামিষ তো কি রান্না করবো, পনির আলুর তরকারি আর বেগুন ভাজা করবো বলে। তারপরে এখানে চলে আসলাম দেখো গোয়াল ঘরে, যেহেতু 1টা বাজে, এখন প্রায় 1টা বেজে গেছে, তো 1টার সময় চলে আসলাম গাইয়ের কাছে এসে গোবর টোবর ফেলে নিচ্ছি, যেহেতু কুটা দিতে হবে। কুটা দিলে এই গোবরের মধ্যে যদি আমি এবার কুটা দিই তাহলে কিন্তু একদম পাড়িয়ে ছিটিয়ে একদম গোবর করে দিয়ে দেবে, তো সেজন্য। তো যাই হোক চলো, এখন গোবরটা আমার ফেলানো হয়ে গেছে, তো চলো কুটা দিয়ে তারপরে তোমাদের সামনে আবার দেখা হচ্ছে। তো হয়ে গেছে গাইদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন চলো বেগুন ভাজিনি, দিদিদের জন্য বেগুন ভাজবো। তরকারি তো রান্না হয়েছে সেই 7 সকালে, কিন্তু এখনো ভাজাভাজি কিছু করি।